প্রথমেই সংবাদ শিরোনাম। রাতে হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব সোহেল তাজ। ২৬শে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জামায়াত আমির। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও চেয়ে অবস্থান কর্মসূচি। সোশ্যাল মিডিয়ায় মুসলমানের আচরণ কেমন হবে? রাতে হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব সোহেল তাজ। আজ রাতে হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকায় যাত্রা করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মঙ্গলবার ১১ই নভেম্বর বিকালে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, মগের মুল্লুক, হতভাগা একটা দেশ। খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব। দেখা যাক আবার কি হয়, সবকিছু জানাবো। এর আগে ভ্রমণ রোধ থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়। গত ২৬শে সেপ্টেম্বর সোহেল তাজের বোন মাহাজাবি আহমেদ মিমি সংবাদ মাধ্যমে এ তথ্য জানান। তাই এবার হাইকোর্টের আদেশ নিয়েই যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর ৪ কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালের একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়। পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি। ২৬শে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জামায়াত আমির। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতসহ আন্দোলনরত ৮ দলের সমাবেশে একথা বলেন শফিকুর রহমান। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। জামায়াতের আমির বলেন, আমাদের দাবি কম কিন্তু খুব স্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায় বলে দাবি করেন শফিকুর রহমান। গণভোটের বিষয়ে সব দল একমত উল্লেখ করে তিনি বলেন, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? দলগুলো একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত মন্তব্য করে জামায়াতের আমির বলেন, এর ভিত্তিতে আগামী নির্বাচন হলে কোনো সন্দেহ সংশয় থাকবে না। একই সঙ্গে তিনি বলেন, জামায়াত সহ ৮ দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায়। এটা নিয়ে কেউ যাতে ধূম্রজাল সৃষ্টির পায়তারা না করে। জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। গণতন্ত্রের কথা হল, সংখ্যাগরিষ্ঠরা যা বলবে বাকিদের তাই মেনে নিতে হবে। কিন্তু কেউ কেউ সেটি মেনে নিতে রাজি নয়। জুলাই সনদেই যদি কেউ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখায়, জাতীয় নির্বাচনের প্রতি তারা শ্রদ্ধা কিভাবে দেখাবে? কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াতের আমির বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত মানুষদের ভাষা বুঝতে হবে। আগামী নির্বাচনে কোনো দলের নয়, জনতার বিজয় হবে। জনতা কি চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে। যারা এটি বুঝতে ব্যর্থ হবে, নিজের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। শফিকুর রহমান বলেন, দলগুলো ভদ্র ভাষায় কথা বলছে, ভদ্র ভাষায়ই কথা বলবে, তবে দাবির ব্যাপারে হিমালয়ের মতো অনড় থাকবে, কারণ এ দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়, ফ্যাসিবাদের দাবি নয়। তাই ফ্যাসিবাদের দাবির কাছে দেশের মানুষ মাথা নত করবে না। ৮ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, তৈরি হন। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসবে জানিয়ে শফিকুর রহমান বলেন, সমাবেশের পর ৮ দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন। দ্রুতই পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ৮ দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেন জামায়াতের আমির। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান,
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম ও সহপ্রচার ও দাওয়া সম্পাদক কে এম শারিয়াতুল্লাহ। আরও পড়ুন, 5 দফা দাবিতে পল্টনে জামায়াতসহ 8 দলের সমাবেশ শুরু। 5 ঘণ্টা আগে 5 দফা দাবিতে পল্টনে জামায়াতসহ 8 দলের সমাবেশ শুরু। সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ, জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য মুজাদ্দিদ বিল্লাহ আল মাদানী, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব জালাল উদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজি, মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি, মহাসচিব ইউসুফ সাদিক হোক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার সভাপতি ও মুখপত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, সাধারণ সম্পাদক কাজী নিজামুল হক প্রমুখ। অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও চেয়ে অবস্থান কর্মসূচি। সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির মান্থলি পে অর্ডার দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। পরিষদের নেতারা বলছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া 15 দিনের মৌখিক আশ্বাসের পর 3 মাস পার হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। সংগঠনটির 5 দফা দাবির মধ্যে রয়েছে অনতিবিলম্বে সব বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি নিশ্চিত করা, প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা, বিশেষ শিক্ষার্থীদের মাসিক শিক্ষা উপবৃত্তি 3000 টাকা নির্ধারণ করা, শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, খেলাধুলার সরঞ্জাম, শিক্ষা সামগ্রী ও থেরাপি সেন্টার বাস্তবায়ন, ভোকেশনাল শিক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি চাকরিতে নির্ধারিত কোটা বাস্তবায়ন। অবস্থানরতরা বলেন, 2019 সালের 20 ডিসেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য প্রজ্ঞাপন জারি করে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে। সে সময় সারা দেশ থেকে 2741টি প্রতিষ্ঠান আবেদন জমা দেয়। যাচাই বাছাই শেষে 1772টি প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত বলে মন্ত্রণালয় জানায়। এরপরও স্বীকৃতি ও এমপিও প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ে যায়। এর প্রতিবাদে শিক্ষক কর্মচারীরা 19 দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করলে কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে তা স্থগিত করা হয়। কিন্তু আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় গত 21 জুলাই আবারও আন্দোলনে নামে শিক্ষকরা। তৃতীয় দিনের আলোচনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব 15 দিনের মধ্যে সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন। তবে সেই আশ্বাসের 3 মাস পার হলেও কোনো ফল না পাওয়ায় শিক্ষকরা আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন বলে জানান সংগঠনটির নেতারা। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজ বলেন, বর্তমানে দেশে স্বীকৃত বিশেষ বিদ্যালয় রয়েছে 57টি, যাচাই বাছাই সম্পন্ন 1772টি এবং ম্যানুয়ালি আবেদন করা বিদ্যালয়সহ মোট সংখ্যা দাঁড়িয়েছে 2009টি। এসব প্রতিষ্ঠানে প্রায় 7 লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। দেশে প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20 লাখ। এছাড়া এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় 63,000 শিক্ষক ও কর্মচারী। তিনি বলেন, মানবেতর জীবনযাপনকারী শিক্ষক কর্মচারীরা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মাধ্যমে শিক্ষানীতির লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন। তাদের দাবি বাস্তবায়ন হলে সরকারের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে যাবে। অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ গাউসুল আজম শিমু, সাধারণ সম্পাদক মোসাবত রিমা খাতুন সহ শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুসলমানের আচরণ কেমন হবে? বর্তমান সময়ে সব মানুষের পাশাপাশি মুসলিমরাও তাদের মোবাইল কিংবা কম্পিউটারের কিবোর্ড আর স্ক্রিনে গড়ে তুলেছে নিজেদের দ্বিতীয় জীবন। কিন্তু প্রশ্ন হল, তারা কি অনলাইনের সত্যি একজন মুসলমানের প্রতিনিধি? তাদের পোস্ট, কমেন্ট ও শেয়ার আল্লাহ সন্তুষ্টি আনছে নাকি গুনাহ? সোশ্যাল মিডিয়ায় মুসলমানের আদর্শ আচরণ কেমন হবে এ সম্পর্কে রয়েছে কুরআন হাদিসের সুস্পষ্ট দিক নির্দেশনা, যা সংক্ষেপে তুলে ধরা হল। 1. আল্লাহ দেখছেন। অনলাইনে লেখা প্রতিটি শব্দ, দেওয়া প্রতিটি মন্তব্য ফেরেশতারা লিপিবদ্ধ করছে। তাই পোস্ট দেওয়ার আগে একটু থেমে ভাবুন, এটা কি আল্লাহর রেকর্ডে আমার পক্ষে যাবে নাকি বিপক্ষে? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদুন,
মানুষের মুখ থেকে কোনো কথা উচ্চারিত হয় না, বরং তার পাশে প্রস্তুত থাকে একজন পর্যবেক্ষক। 2. ভাষা ও মন্তব্যে সংযম রাখা। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ যে কোনো মাধ্যমে যে মন্তব্যই করুন না কেন, খারাপ ভাষা, গালাগালি, ট্রোল বা কটু মন্তব্য করা ইসলামে নিষিদ্ধ। মানুষকে সুন্দরভাবে কথা বলার তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে সুন্দর কথা বলো। সূরা আল বাকারাহ আয়াত 83। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী 6136, মুসলিম 47। 3. যাচাই বাছাই ছাড়া শেয়ার না করা। গুজব, অপ্রমাণিত খবর বা ফরওয়ার্ডেড মেসেজ শেয়ার করা অনেক সময় মানহানি বা সমাজে বিভ্রান্তি ছড়ায়। যাচাই না করে পোস্ট, স্ক্রিনশট, ভিডিও বা খবর শেয়ার করা বিশাল গুনাহ। মুসলমান কখনো গুজব ছড়ায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে যাচাই করো। সূরা আল হুজুরাত আয়াত 6।